অনার্স তৃতীয় বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা পড়ছিলাম জেনেটিক্স ও প্রাণী প্রজনন, কোর্স কোড 23-3105। এই কোর্সের আজকে আমরা দেখব যে অধ্যায়টি, সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় উত্তরাধিকার, 14 অধ্যায়। এবং আজকে আমরা এই চ্যাপ্টারের পুরো অংশটাই দেখার চেষ্টা করব। তো প্রথমেই আসি, সাইটোপ্লাজমীয় উত্তরাধিকার বলতে কি বুঝি। আমরা নর্মালি উত্তরাধিকার শব্দটা যখন আসে তখন বুঝি যে এক বংশ থেকে আরেক বংশে, কি জেনেটিক্সের ভাষায় যদি বলি তাহলে এক বংশ থেকে আরেক বংশে যে বৈশিষ্ট্যগুলো আসে সেই বৈশিষ্ট্যগুলোকে মেনলি মিন করে থাকি। তো এক্ষেত্রে যেটা দেখা যায় যে সাইটোপ্লাজমীয় ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা নর্মাল যেই নিয়মটা থাকে, নর্মাল নিয়মে আমরা জানি ক্রোমোজোমের ভেতরে ডিএনএ থাকে, ডিএনএর ভেতরে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটাই বংশ পরম্পরায় চলে আসছে। কিন্তু সাইটোপ্লাজমীয় উত্তরাধিকারে এই ক্রোমোজোম বহির্ভূত, অর্থাৎ ক্রোমোজোমের যে ডিএনএটা থাকবে এর বাইরেও এমন কিছু উপাদান আছে যেই উপাদানগুলোর বৈশিষ্ট্য বংশ পরম্পরায় চলে আসে, অর্থাৎ এক বংশ থেকে আরেক বংশে চলে আসে। এই ধরনের যেই উপাদানগুলো আছে তার মধ্যে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, তারপরে হচ্ছে মানে সাইটোপ্লাজমেই অবস্থিত এরকম কিছু কোষীয় অঙ্গাণু, প্লাস্টিড, এই ধরনের যে উপাদানগুলো থাকে সেই বৈশিষ্ট্যটা যেইভাবে এক বংশ থেকে আরেক বংশে আসবে সেইটাকে বোঝানো হয়ে থাকে। তো এক্ষেত্রে দেখা যায় কি যে আমরা নর্মালি জানি যে একটা নিষেক প্রক্রিয়ায় একটা ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যে যখন মিলন ঘটে তখন ডিম্বাণুর সম্পূর্ণ অংশটাই থাকে। সেক্ষেত্রে ডিম্বাণুর নিউক্লিয়াসও থাকবে এবং ডিম্বাণুর সাইটোপ্লাজমে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোও থাকে। বাট যেই স্পার্মটা বা শুক্রাণুটা থাকবে তার শুধুমাত্র নিউক্লিয়াসটা আসে, অর্থাৎ আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকবে এবং ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলাই এখানে আসবে। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে সাইটোপ্লাজমীয় উত্তরাধিকারের বিষয়টাতে সাধারণত মায়ের সাইটোপ্লাজমের যেই বৈশিষ্ট্যপূর্ণ উপাদানগুলা থাকবে সেই বৈশিষ্ট্যগুলাই পরবর্তী বংশে আসবে, অর্থাৎ মাতৃবংশীয় যে বৈশিষ্ট্যটা সেটাই শুধুমাত্র সাইটোপ্লাজমের মাধ্যমে পরবর্তী বংশে আসবে। কিন্তু পিতার ভেতরে যে সাইটোপ্লাজমীয় উপাদানগুলো থাকবে তার কোনো বৈশিষ্ট্যই এই পরবর্তী বংশধরে আসবে না। তার কারণটাই হচ্ছে এটা আমি বললাম যে শুধুমাত্র অপত্যের যে কোষটা তৈরি হয় বা জাইগোটটা তৈরি হয় সেখানে শুধুমাত্র ডিম্বাণুর সাইটোপ্লাজমীয় অংশটাই থাকে আর স্পার্মের শুধুমাত্র নিউক্লিয়াসটা থাকে, এজন্য এই ঘটনাটা এভাবে ঘটে থাকে। আমরা একটু সংজ্ঞাতে আসি, তাহলে ক্রোমোজোমাল জিন ছাড়াও মানে ক্রোমোজোমের যে জিন এইটা বাদেও সাইটোপ্লাজমে এমন কিছু উপাদান থাকে, তার মধ্যে প্লাজমিড যেটা আদিকোষী যেই বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া বিশেষ করে তার ভেতরে থাকে, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এ ধরনের উপাদান আছে যা এক বংশ থেকে পরবর্তী বংশে সঞ্চারিত হয়ে ওদের যে বৈশিষ্ট্য ওই মাইটোকন্ড্রিয়ার বিশেষ বা প্লাজমিড বা ক্লোরোপ্লাস্টের যে সাধারণ বৈশিষ্ট্য থাকবে সেই বৈশিষ্ট্য বংশগতি থেকে এক ভিন্ন ধরনের মানে সাধারণ যে বংশগতির নিয়ম সেই নিয়মে কিন্তু না হয়ে, অর্থাৎ ক্রোমোজোমের জিনের নিয়ম বৈশিষ্ট্যগুলো ছাড়াও নতুন এক ধরনের ভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ বংশগতিক প্যাটার্ন দেখায় বা প্রকাশ করে, তাকে আমরা বলি হচ্ছে সাইটোপ্লাজমীয় উত্তরাধিকার। এখন এই সাইটোপ্লাজমীয় উত্তরাধিকার বিভিন্ন নামে বলা হয়ে থাকে। তো তোমরা সবগুলা নাম মনে রাখার চেষ্টা করবা, কারণ যখন সিকিউ এর প্রশ্নগুলো আসে তখন দেখা যায় কি শুধুমাত্র সাইটোপ্লাজমীয় উত্তরাধিকার এই ওয়ার্ডটা না ব্যবহার করে ওই যে আরও যে ওয়ার্ডগুলো আমি দেখাবো সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত বংশগতি, কারণ আমরা বলেছি এটা ক্রোমোজোমের জিনের বাইরেও এমন কিছু উপাদান থাকবে সেই উপাদানের কারণে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে তার বাইরে সেহেতু নিউক্লিয়াস বহির্ভূত বংশগতিও বলা হয়ে থাকে। নন মেন্ডেলিয়ান বংশগতি বলা হয়, তার কারণটা হচ্ছে যে মেন্ডেল সাধারণত যেই সূত্রগুলো দিয়েছে সবই হচ্ছে ক্রোমোজোমের বিষয়টাই হাইলাইট বা ওইখান থেকে আসছে দেখে এটাকে নন মেন্ডেলিয়ানও বলা হয়ে থাকে।
নন ক্রোমোজোমাল একই কথা, ক্রোমোজোম ছাড়া অন্য উপাদানগুলোর বৈশিষ্ট্য বংশ পরম্পরায় আসবে দেখে এখানে নন ক্রোমোজোমাল বলা হচ্ছে। এরপরে আমরা যদি দেখি পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইউনিপ্যারেন্ট, অর্থাৎ শুধুমাত্র একটা প্যারেন্টস অর্থাৎ মায়ের বৈশিষ্ট্যটাই শুধুমাত্র আসবে, এজন্য এটাকে ইউনিপ্যারেন্ট বলা হয়। ম্যাটার্নাল ওই যে মাতৃবংশীয়, সেখান থেকে আসছে ম্যাটার্নাল। এক্সট্রা ক্রোমোজোমাল, ক্রোমোজোমের বৈশিষ্ট্য তো বংশ পরম্পরায় আসবেই, এটা ছাড়াও অতিরিক্ত যে বৈশিষ্ট্যটা পাচ্ছি এজন্য এটাকে আমরা এক্সট্রা ক্রোমোজোমাল বলছি। তো এইগুলা ছিল। আর এরপরে আমরা এখন দেখব উদাহরণ হিসাবে ইউক্যারিওটে সাইটোপ্লাজমিক যে ইনহেরিটেন্স, মানে প্রকৃতকোষী প্রাণীর ক্ষেত্রে কি ধরনের এই বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশে যাবে সেটা দেখব। তো সেক্ষেত্রে আমরা যে উদাহরণটা দেখব সেটা হচ্ছে শামুকের খোলকের কুণ্ডলীর যে বৈশিষ্ট্য। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা সাধারণত 10 মার্কসের কোশ্চেন হিসাবে আসেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে বুঝে এটাকে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। সিম্পল বিষয়, দু একটা বিষয় এখানে মাথায় রাখলে খুব সহজ মনে হবে। এখন কুণ্ডলীর ক্ষেত্রে কীরকম কুণ্ডলীটা হচ্ছে যে শামুকের ক্ষেত্রে দুই ধরনের কুণ্ডলী দেখা হয়, একটা হচ্ছে বামবর্ত আর একটা হচ্ছে ডানবর্ত, একটা ঘড়ির কাঁটার দিকের আর একটাকে আমরা বলি ঘড়ির কাঁটার বিপরীত দিকের। ছবি দুইটা দেখলেই আমরা বুঝতে পারছি যে দুইটার ঘূর্ণন একই রকম না, দুইটা ভিন্ন, একটা বাম দিকে ঘূর্ণন থাকে একটা ডান দিকের ঘূর্ণন থাকে। যে এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেক্সট্রাল বলা হয়, এটা প্রকট বৈশিষ্ট্য এবং এটাকে সাধারণত S+ দিয়ে এটাকে চিহ্নিত করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে যেটা প্রকট সেটাকে S+ দিয়ে প্রকাশ করা হচ্ছে। হোমোজাইগাস হলে S+ দুই রকম হতে পারে, S+, বা S+, যেটাই লিখি না কেন। আর যেটা সিনিস্ট্রাল বলছি এইটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর প্রকট বৈশিষ্ট্য হলে কি হয়, প্রচ্ছন্ন হলে কি হয় এটা তো আমরা আগে থেকে যেহেতু শিখে এসেছি, এজন্য এখানে আমি ডিটেলসে কিছু বলছি না। তো আমরা একটু দেখি উদাহরণটার ক্ষেত্রে কি ধরনের আসতে পারে। এই ক্ষেত্রে আমরা যদি দেখি এই যে ঘূর্ণনটা, এই যে ঘূর্ণন দেখতে পাচ্ছি, এই একটা ঘূর্ণন আর আরেকটা ঘূর্ণন হচ্ছে চেঞ্জ হয়ে যায়, যার কারণে এদের যে ডেক্সট্রালের যে ঘূর্ণনটা সেই ঘূর্ণন একটা যেদিকে থাকবে আর একটার উল্টা দিকে থাকবে। তো আমরা উদাহরণ হিসাবে দেখলাম এখানে যখন আমরা পরীক্ষার খাতায় লিখব বা ছবি আঁকবো, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কে মেল কে ফিমেল, বা অর্থাৎ কে বাবা কে মা, এইটা উল্লেখ করা বাধ্যতামূলক। এটা উল্লেখ না করলে এটাতে 0ই দেওয়া হয়, কারণ এইটাই হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ বিষয় যে ফিমেলের বৈশিষ্ট্যটা কি আর মেইলের বৈশিষ্ট্যটা কি। তো আমরা মেল ফিমেল সাইনটা তো আগেই জানি যে একটা গোল দিয়ে যদি এরকম থাকে আর আরেকটা থাকে এরকম সাইন, তো এই দুটোর মধ্যে আমরা মনে রাখবো কি করে যে যদি এরকম থাকে মেয়েদের গলায় মালা থাকে আর ছেলেদের মাথায় টুপি থাকে, এইটুকু মনে রাখলেই আমাদের দেখা যাবে যে এটা অনেক সহজ মনে হবে। তো আমরা একটু দেখি যে কিভাবে আসছে বিষয়গুলা। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যদি দেখি ডেক্সট্রাল যেটা দেখছি এইটা মায়ের একটা মেইলের সাইন, ফিমেলের সাইন আছে, অর্থাৎ ডেক্সট্রাল বৈশিষ্ট্যটা হচ্ছে মা, এবং এইটা সাইটোপ্লাজমিক। এই যে ঘূর্ণনটা তৈরি হবে, এই ঘূর্ণনটা তৈরি হয় মূলত মায়ের সাইটোপ্লাজমে যেই উপাদানটা থাকে ঘূর্ণন তৈরি হওয়ার জন্য সেইটার কারণে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বড় হাতের S+ থাকলে সেটা হচ্ছে ডেক্সট্রাল ঘূর্ণন তৈরি করে, অর্থাৎ মায়ের সাইটোপ্লাজমে যেই জিনের জন্য দায়ী যেই জিনটা থাকবে ঘূর্ণনের জন্য, সেইটাই হবে কিন্তু সন্তানের বৈশিষ্ট্য। সহজ কথা এখানে আমরা মনে রাখার চেষ্টা করব, মায়ের জিনোটাইপ যেটাই হবে সন্তানের ফিনোটাইপ সেটাই হবে, এর বাইরে কিছু না, আর কিচ্ছু দেখব না। সন্তানের জিনোটাইপ কি এটাও আমার দেখার দরকার নাই, আমরা সবসময় মাথায় রাখবো মায়ের জিনোটাইপ যেটা সন্তানের ফিনোটাইপ সেটা, সন্তানের জিনোটাইপ যাই হোক না কেন।
তো এখানে আমরা ডেক্সটাল দেখলাম মা, আর বাবা হচ্ছে সিনিস্টাল। তো এই কুণ্ডলী তৈরি হবে মায়ের যে বৈশিষ্ট্যটা সেইটার মতন। এক্ষেত্রে আমরা দেখব যে জিনোটাইপ যাই হোক না কেন আমার ফিনোটাইপ হবে হচ্ছে সবই ডেক্সটাল। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো এখানে দেখা যাচ্ছে যে দুইটাই এস প্লাস এস, এটা তো আমরা জানছি যে এ প্রকট আছে। আর পরে যেটা দেখছি এ হচ্ছে প্রচ্ছন্ন, এখান থেকে এস প্লাস আসবে আর এখান থেকে এস আসবে। তো যতগুলা অপত্য হবে সবই হচ্ছে এস প্লাস আর এস হবে। তো আমরা এইটুকু জানি যে এস প্রকট বৈশিষ্ট্যের জিন উপস্থিত থাকলে সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। এটা তো খুবই স্বাভাবিক। তো এক্ষেত্রে আমাদের কোনো কনফিউশন হচ্ছে না। তো এক্ষেত্রে কনফিউশন হচ্ছে না, সেটা কোনো প্রবলেম না, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কনফিউশন হতে পারে। তো সেই ক্ষেত্রে কী ধরনের হবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা দেখছি F1 যতগুলাই শামুক পাওয়া যাবে সবই হচ্ছে ডেক্সটাল কুণ্ডলী যুক্ত হবে। এরপরে আমরা যদি দেখি এই F1 থেকে নিয়ে যতগুলো আসবে সবার জিনোটাইপ হবে এইটা। তো সেরকম দুইটা মেল মায়ের জিনোটাইপ হচ্ছে যেরকম, বাবার জিনোটাইপও সেম। বাবার জিনোটাইপ কিন্তু এখানে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কিন্তু মায়ের জিনোটাইপ। এখানে আমাকে মাথায় রাখতে হবে মায়ের জিনোটাইপের জন্য যেই বৈশিষ্ট্য সন্তানের সেই বৈশিষ্ট্য হবে। অর্থাৎ এখানেও মা যেহেতু ডেক্সটাল তাহলে সকল সন্তানই হবে হচ্ছে ডেক্সটাল। সেক্ষেত্রে আমরা যদিও দেখি যে এই ছোট হাতের এ শুধু এস আর এস এইটা আসলে আমরা জানি এইটা হচ্ছে সিনিস্টালের বৈশিষ্ট্য, তাহলে এইটা হওয়া উচিত সিনিস্টাল, কিন্তু সে কিন্তু সিনিস্টাল হবে না, কারণ তার মা হচ্ছে ডেক্সটাল। আমি বলেছি যে মায়ের জিনোটাইপ যেইটা সেইটাই হবে হচ্ছে সন্তানের ফিনোটাইপ। সন্তানের জিনোটাইপ কি আছে না আছে সেটা কিন্তু কোনো বিষয় না। এই একটা জিনিস মাথায় থাকলে এইটা তোমাদের মুখস্থ করা অনেক সহজ মনে হবে। তো আমরা দেখি F2তে আমরা যদি দেখি যে এখানে চারটা আমরা জিনোর অপত্য পাই আমরা জানি। সেক্ষেত্রে কি কি থাকে, এইটা এইটা আর আরেকটা থাকে হচ্ছে এইটা। এখন শেষের যেইটা আছে সেইটা দেখে মনে হতে পারে এ তো অবশ্যই সিনিস্টাল হওয়া উচিত, কিন্তু আমরা দেখছি চারটা, এই হলুদ কালার দেখে আমরা বুঝবো এটা হচ্ছে ডেক্সটাল, আর বেগুনি কালার হলে সেটা হচ্ছে সিনিস্টাল। তো দেখছি চারটাই হচ্ছে ডেক্সটাল। এ কিন্তু সিনিস্টাল হওয়ার কথা জিনোটাইপ দেখে, কিন্তু আমি বলেছি জিনোটাইপ দেখবো না, দেখবো হচ্ছে মার জিনোটাইপ। মার জিনোটাইপ যেটা থাকবে সন্তানের ফিনোটাইপ সেটাই হবে। তাহলে চারটাই হচ্ছে ডেক্সটাল। তাহলে এর কাছ থেকে যা আসবে সবই হচ্ছে ডেক্সটাল, এর কাছ থেকে যে আসবে সবই ডেক্সটাল, এর কাছ থেকে যে আসবে সবই ডেক্সটাল। এখন এর কাছ থেকে যারা আসবে সে কেমন হবে? এগুলো যদি সব মা হয়, এরা যদি সবাই মা হয় তাহলে কি হবে? এখন এই ক্ষেত্রে এ হচ্ছে মা, আর এর সন্তানের জিনোটাইপ যাই হোক না কেন আমরা দেখব হচ্ছে মার জিনোটাইপ কি। এ যখন মা, এর মায়ের জিনোটাইপ যেহেতু এস এস, তাহলে সকল সন্তানই হবে হচ্ছে সিনিস্টাল। তখন সকল সন্তান হবে হচ্ছে সিনিস্টাল। তাহলে আমি বলেছি যে মায়ের জিনোটাইপ যেইটা সন্তানের ফিনোটাইপ হবে সেইটা। তাহলে আমরা যদি সেটাই দেখি, দেখো এখানে কি দেখা যাচ্ছে, এর সবগুলাই যেহেতু মা যদি হয় এরে তাহলে সব ডেক্সটাল হবে, পরের জন্য সব ডেক্সটাল, তারও ডেক্সটাল, কিন্তু এখানে এসে সব হয়ে যাবে সিনিস্টাল। যদিও মা ডেক্সটাল ফিনোটাইপিক্যালি, কিন্তু মার জিনোটাইপ যেটা হবে সন্তানের ফিনোটাইপ সেটাই হতে হবে, শুধু এইটুকু বিষয়। তাহলে এইটা গেল একটা। এখন আমরা রেসিপ্রোকাল হিসাবে যদি দেখি মা সিনিস্টাল আর বাবা হচ্ছে ডেক্সটাল, তাহলে এখানে যদিও বাবার বৈশিষ্ট্যটা প্রকট সেই বৈশিষ্ট্যই প্রকাশ পাওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে সেটা প্রকাশ পাবে না। সেক্ষেত্রে কি হবে? মায়ের জিনোটাইপ যেটা আছে সেটাই প্রকাশ পাবে। তো আমরা দেখছি সবাই হচ্ছে সিনিস্টাল। এখন এই সিনিস্টাল বৈশিষ্ট্য জিনোটাইপ কিন্তু জিনোটাইপ অনুযায়ী এদের সবার হওয়া উচিত হচ্ছে ডেক্সটাল, জিনোটাইপ অনুযায়ী ডেক্সটাল হওয়া উচিত, কিন্তু এর মা হচ্ছে জিনোটাইপ সিনিস্টাল, এজন্য সবাই হবে সিনিস্টাল। এখন এই ক্ষেত্রে আমরা যদি এ মা এই জিনোটাইপের আর এ বাবা এদের F1 এর মধ্যে ক্রস ঘটাই, তাহলে যদি দেখি তাহলে আমরা দেখব
যে 3টা এস প্রকট বৈশিষ্ট্যের ডেক্সট্রালের জিনোটাইপ থাকবে আর একটা প্রচ্ছন্নের। কিন্তু যেহেতু মা সিনিস্টাল, তাহলে সন্তানের জিনোটাইপ কি সেটা কোনো ফ্যাক্ট না, সবগুলাই হবে হচ্ছে মার ফিনোটাইপ কি সেটা ফ্যাক্ট না, মা সিনিস্টাল কিন্তু তার জিনোটাইপ কি ডেক্সটাল, এই জন্য সবগুলাই হয়ে যাবে ডেক্সটাল। আর পরবর্তীতে তো আর কোনো কথাই নাই, আমরা জানি মা ডেক্সটাল হলে সবগুলাই হয় হচ্ছে ডেক্সটাল ডেক্সটাল। কিন্তু এই ক্ষেত্রে শেষেরটা কি হয়েছে, এ হয়ে গিয়েছে সিনিস্টাল মা, এজন্য এর সন্তান হবে সিনিস্টাল। অর্থাৎ সবসময় বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে দেখব মা কি, মার জিনোটাইপটা কি, মার ফিনোটাইপ না, মার জিনোটাইপ কি সেটাই হবে হচ্ছে সন্তানের ফিনোটাইপ। তাহলে এখানে মা হচ্ছে দেখতে ডিস্টাল, জিনোটাইপ সিনিস্টাল, তাহলে সন্তান হবে হচ্ছে সিনিস্টাল। এক্ষেত্রে মা দেখতে সিনিস্টাল, জিনোটাইপ ডেক্সটাল, এজন্য সকল সন্তান হবে ডেক্সটাল। এটা হচ্ছে শামুকের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখান থেকে এই দুইটা প্রশ্ন বেশি আসে 10 মার্কসে, তার মধ্যে এইটা হচ্ছে একটা। এর বাইরে আমরা আরও কিছু জায়গায় যদি দেখি যে আর কি কি উদাহরণ আছে তোমাদের বই, এই যে আমি যা দেখাইলাম এখানে মোটামুটি সেইটাই দেখানো হয়েছে। ওয়াটারফ্লি ও ফ্লাওয়ার মথের চক্ষু বর্ণের ক্ষেত্রেও আমরা এরকম কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। এই যে ওয়াটারফ্লি তার আর হচ্ছে ফ্লাওয়ার মথ, এটা একটা মথ। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এদের চক্ষু বর্ণের ক্ষেত্রে দেখা যায় যে এইটা আর এইটা আমরা জানছি এটা তো প্রচ্ছন্ন, এটা তো প্রকট, এটা তো বোঝাই যায়। যদিও প্রকট তারপরেও মা হচ্ছে প্রচ্ছন্ন, এজন্য এই ক্ষেত্রে সকলেই হওয়া উচিত হচ্ছে মায়ের যেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হচ্ছে 50% কালো চক্ষু বর্ণের হয়ে থাকবে। আর এক্ষেত্রে আমরা যদি দেখি মা প্রকট, তাহলে সন্তানের ক্ষেত্রে আমরা কি দেখব, দেখব যে এদের 100%ই কালো চক্ষু বর্ণের। এক্ষেত্রে কি হয়ে থাকে, এই ক্ষেত্রে দেখা যায় কি যে যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের, সেক্ষেত্রে যতটুকু পর্যন্ত বৈশিষ্ট্যটা তৈরি করতে পারে তার আগে এই জিন যেহেতু থাকে কিছুটা সাপ্রেস করে দেয়, যার কারণে ওই 50% এখানে হচ্ছে কালো দেখা যায়। কিন্তু এক্ষেত্রে সাপ্রেস করার কোনো সুযোগ থাকে না, যেহেতু মার জিনোটাইপ টোটালি হচ্ছে প্রকট, এজন্য কালো বর্ণ 100%ই থাকে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্লাস্টিড। প্লাস্টিড আমরা জানি উদ্ভিদ দেখে দেখা যায় এবং এটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এইটা বিভিন্ন কালার তৈরি করে, পাতার ক্ষেত্রে সবুজ রং তৈরি হয়, ফলের ক্ষেত্রে, ফুলের ক্ষেত্রে পাপড়ির যে রঙগুলা বা ফলের যে রঙগুলা সেগুলোর জন্য এটা দায়ী থাকে। তো আমরা একটু যদি দেখি যে এইটা একটা উদ্ভিদের আমরা পাতা দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, যেখানে 3টা শেডের হচ্ছে পাতা দেখা যাচ্ছে। একটা দেখা যাচ্ছে সব এই ব্রাঞ্চটাতে সব পাতাগুলা হচ্ছে গ্রিন, এই ব্রাঞ্চটাতে সব পাতাগুলা হচ্ছে সাদা, আর এইটাতে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে কি সাদা সবুজ ছোপ থাকে। অর্থাৎ 3টা শেড আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা গাছের 3টা শাখা, একটা শাখায় সবগুলা পাতা সাদা, আমরা জানি যেহেতু প্লাস্টিডের কারণে এই রঙগুলা হয়ে থাকে, একটাতে সবগুলা গ্রিন আর একটা হচ্ছে সাদা গ্রিন মিক্সড থাকে। তো এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মায়ের যেই পাতার বৈশিষ্ট্য সেটাই হবে হচ্ছে সন্তানের বৈশিষ্ট্য। অর্থাৎ এই ব্রাঞ্চের ফুলটা যদি ফিমেল হয় তাহলে সবগুলাই হবে হচ্ছে সবুজ। এই ফুলটা যদি ফিমেল হয় তাহলে সবগুলো হবে সাদা। এই ফুলটা যদি হচ্ছে ফিমেল হয় তাহলে সেটা হবে, তার সবগুলো পাতা হবে মিক্সড কালার। কিন্তু উল্টাটা যদি হয় এইটা হচ্ছে সবগুলা ব্রাঞ্চেই হচ্ছে মেল হয়, সেক্ষেত্রে সবুজই হবে বা মিক্সড হবে বা সাদা হবে এটা কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। সেক্ষেত্রে তার মায়ের পাতার কালার যেটা থাকবে সেটাই হবে তার কালার। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিমেলটা হচ্ছে সবুজ,
তাহলে অবশ্যই সবগুলা হবে হচ্ছে অ্যানিপ্লোন, পোলেন হলে সবুজ। পরের ক্ষেত্রে আমরা দেখছি সাদা হলে ফিমেলের যে কোনোটা পোলেন হোক না কেন সাদাই হবে, আর এক্ষেত্রে মিক্সড হলে মিক্সডই হবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এর 3টা কালারেরই প্লাস্টিড আছে, সেহেতু 3 ধরনের, সবগুলো সবুজও তৈরি করতে পারে, সাদাও তৈরি করতে পারে, অথবা মিক্সড হতে পারে। নেক্সট আমরা আসি হচ্ছে অন্তঃমিথজীবী। মিথজীবী মানে হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতির কোনো জীব যদি পরস্পরের সংস্পর্শে থাকে এবং একে অপরের উপকার করে, তাহলে আমরা তাকে বলি হচ্ছে মিথজীবী, এবং সেটা যদি ভেতরে থাকে তাহলে এই ধরনের উপাদানকে আমরা বলি হচ্ছে অন্তঃমিথজীবী। তো সেক্ষেত্রে আমরা একটু উদাহরণ দেখি। প্যারামেশিয়ামের ক্ষেত্রে আমরা এটা একটা দেখব। আমরা এই প্যারামেশিয়ামের কনজুগেশন বিষয়টা সম্পর্কে যেহেতু জানি, এখানে কে বড় হাতের কে থাকলে সেটা হচ্ছে কিলার, এবং তার মধ্যে একটা উপাদান থাকে যেই উপাদানটার নাম হচ্ছে প্যারামেসিন। এই উপাদানটা যাদের থাকে, যেসব প্যারামেশিয়ামের থাকে কাপ্পা কণা, পরবর্তীতে বলা হয়েছে যে এই উপাদানটা যাদের থাকে কাপ্পা কণা, তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা অন্য যার নাই তার দেহে যদি এই কণাটা দিতে পারে তাহলে সে মারা যায়, যার দেহে ছিল না। কিন্তু যার দেহে আছে সে এটাকে, মানে সহজ কথা আমরা মনে রাখি, এর কাছে বন্দুক আছে, এ কি করতে পারে, আরেকজনকে গুলি করে মেরে ফেলতে পারে। এজন্য আমরা এটাকে বলতে পারি যে কিলার। সেই কিলারের গুলিটাকে, সেটা হচ্ছে কাপ্পা কণা। এর সাথে যদি আমরা এই লাল উপাদানটা হচ্ছে আমার কাপ্পা পার্টিকেলস, আর এর ভেতরে কোনো কাপ্পা কণা নাই, অর্থাৎ তাকে আমরা বলি, এবং তাদেরকে আমরা লিখি দুইটাই ছোট হাতের কে দিয়ে এবং প্রচ্ছন্ন। এ হয় সেনসিটিভ, অর্থাৎ এই দুইটা, যার কাপ্পা কণা আছে এবং যার কাপ্পা কণা নাই, এরকম দুটো প্যারামেশিয়াম যদি কনজুগেশনে লিপ্ত থাকে এবং এরা দীর্ঘ সময়ের জন্য যদি কনজুগেশন করে, তাহলে এই কাপ্পা কণা সেনসিটিভ, যে তার দেহে চলে যেয়ে তাকে মেরে ফেলতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি এদের ভেতরে এই যে লাইন তৈরি হয়েছে, কনজুগেশন হচ্ছে। কনজুগেশনের পরবর্তীতে আমরা দেখব যে তাদের শর্ট টাইমে একটা, লং টাইম যদি একটা হয়, শর্ট টাইমের ক্ষেত্রে পরস্পরের থেকে আলাদা হয়ে যাবে, কোনো কাপ্পা কণা সেনসিটিভের ভিতরে আসবে না, সেক্ষেত্রে কারোরই কোনো ক্ষতি হবে না। এবং এদের যেহেতু আদান প্রদান হয়ে থাকে, ফিউশন হয়ে থাকে, তাহলে এদের ক্ষেত্রে পরবর্তীতে এভাবে আমরা জানি যে এ ধরনের এরা কিলার হবে, কোনো প্রবলেম নাই। জিনোটাইপ যাই হোক না কেন, এদেরও জিনোটাইপ যাই হোক না কেন, এদের ক্ষেত্রে এরা সেনসিটিভ হবে এবং এদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি লং টাইম থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুজন যখন আলাদা, আমরা দেখতে পাচ্ছি প্রথমে ছিল তাদের ভেতরে পাঁচটার ভেতরে লং টাইম যখন কনজুগেশনে থাকলো, তখন যে সেনসিটিভ ছিল তার ভিতরে দুইটা চলে আসছে। চলে আসার পরে ফিউশনের পরে পরবর্তীতে যখন তারা আবার অপত্য তৈরি করবে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে এক্ষেত্রে কাপ্পা কণা থাকছে, মানে এ কিলারই থাকবে, কোনো প্রবলেম নাই। কিন্তু যে সেনসিটিভ ছিল তার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে সে পরবর্তীতে কিন্তু আর সেনসিটিভ থাকছে না, সেও কিলার হয়ে যাচ্ছে। কারণ ওই যে বলেছি, বন্দুক যার কাছে থাকবে সে তো গুলি করতে পারবে। এখন তার কাছে 5টা বন্দুক ছিল, সে 2টা বন্দুক তাকে দিয়ে দিয়েছে, মানে সেও কাউকে মারতে পারবে, এর জন্য সেও কিলার হয়ে যাবে। এটা ছিল হচ্ছে এটার ক্ষেত্রে। এরপরে আমরা আসি হচ্ছে ড্রসোফিলা সিগমা ফ্যাক্টর। এটা হচ্ছে ডিএনএর বা ড্রসোফিলার দেহে থাকে একটা উপাদান, অনেকটা ভাইরাসের মতন। তো এই উপাদানটার বিষয়টা হচ্ছে এরকম, যদি ওয়াইল্ড টাইপ যেই ড্রসোফিলা থাকে, তাদেরকে অনেকক্ষণ ধরেও যদি অধিক কার্বন ডাইঅক্সাইডের ভেতরে রাখা হয়, তাহলে তাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু যদি ওয়াইল্ড বাদে অন্য যেই ভেরিয়েন্টগুলা থাকবে, এটা হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে ওয়াইল্ড টাইপ, পার্থক্য আমরা কিছুটা থাকে, এদের উইংসে থাকে, আই কালারে থাকে, বডি কালারে থাকে, এটা দেখে আমরা চিনি যে কোনটা ওয়াইল্ড টাইপ আর কোনটা না। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই সিগমা ফ্যাক্টরের কারণে
অনেক সময় এদের দেখা যায় যে এই ইসের ক্ষেত্রে যে বন্য টাইপ যেটা, এটার ভেতরে কোনো সিগমা ফ্যাক্টর থাকে না, যার কারণে তাকে অধিক কার্বন ডাইঅক্সাইডে রাখলেও তার কোনো ক্ষতি হয় না, সে স্বাভাবিক থাকে। কিন্তু এই যারা ওয়াইল্ড টাইপ বাদে অন্য স্ট্রেন থাকে তাদের সিগমা ফ্যাক্টর যুক্ত থাকে, এবং এই সিগমা ফ্যাক্টরই মূলত দায়ী হচ্ছে তাদের এই কার্বন ডাইঅক্সাইডের প্রতি সেন্সিটিভিটির জন্য। অধিক কার্বন ডাইঅক্সাইডে রাখলে দেখা যায় তারা নিস্তেজ হয়ে যায় এবং তারা কখনোই আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না। এই সিগমা ফ্যাক্টরটা হচ্ছে একটা ম্যাটারনাল ফ্যাক্টর, একটা ডিএনএ ভাইরাস, এবং এটা হচ্ছে সাইটোপ্লাজমে থাকে এবং এক বংশ থেকে আরেক বংশে যেতে পারে। শুধু তাই না, যদি কোনো সিগমা ফ্যাক্টর যুক্ত মাছির নির্যাস যার সিগমা ফ্যাক্টর নাই এরকম কারোর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু সে এই কার্বন ডাইঅক্সাইডের প্রতি সেন্সিটিভিটি দেখায়। এরপরে আসি আমরা হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিডের ক্ষেত্রে। তো আমরা জানি প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার যে নিজস্ব ডিএনএ আছে এর বাইরেও আত্মপ্রজননক্ষম গোলাকার একটা উপাদান, যেটা হচ্ছে নিজে নিজে কপি তৈরি করতে পারে এবং এক বংশ থেকে আরেক বংশে সেটা স্থানান্তরও হতে পারে। তো এদের ক্ষেত্রে দেখা যায় যাদের এইটা হচ্ছে প্লাজমিড, তো এই প্লাজমিড যাদের থাকে তাদেরকে বলা হয় এফ প্লাস, এবং যাদের দেখো এখানে নাই এজন্য এটা হচ্ছে এফ মাইনাস। তো এদের যখন কনজুগেশন হয় তখন এই প্লাজমিড তার একটা কপি তৈরি করে সে যার থাকে না তাকে দিয়ে দেয়। তো দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এর ভিতরে এই কপিটা চলে আসছে, এবং পরবর্তীতে এই এ যখন এই পর্যন্ত কিন্তু এফ মাইনাস ছিল, যখনই এর ভেতরে চলে আসছে তখন কিন্তু এফ প্লাস হয়ে গিয়েছে, অর্থাৎ এর ভেতরে প্লাজমিড আছে। পরবর্তীতে এও কিন্তু আরেকজনকে দিতে পারবে। এই যে ম্যাটারনাল যেই উপাদানটা সেটা বংশ পরম্পরায় স্থানান্তরিত হচ্ছে, এজন্য এটাকে বলা হয় হচ্ছে ম্যাটারনাল যেই উত্তরাধিকার বা সাইটোপ্লাজমিক যে উত্তরাধিকার সেইটা। এরপরে আরেকটা উপাদান আছে, সে ইঁদুরের দুগ্ধ ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা দেখব। তো ইঁদুরের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এক্ষেত্রে ইঁদুরের বাচ্চার যে দুগ্ধ ফ্যাক্টর, এটা একটা এই ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা যেটা বলবো ক্যান্সার সৃষ্টিকারী একটা উপাদান, যেটা যেই ইঁদুরের দেহে থাকে সেই ইঁদুরের দুধ যদি তার বাচ্চা পান করে তাহলে তার হচ্ছে অনেক বেশি ঝুঁকি থাকে ক্যান্সারে আক্রান্ত হবার, যাদের এই দুগ্ধ ফ্যাক্টর থাকে না তাদের থেকে। তো এটা আসলেই কিভাবে স্থানান্তরিত হয়, ম্যাটারনাল মায়ের মাধ্যমে যে স্থানান্তরিত হয় সেটার কিছু প্রুফ বিজ্ঞানীরা পেয়েছে বিভিন্ন গবেষণার মাধ্যমে। আমরা একটু দেখি। দুগ্ধ ফ্যাক্টর মুক্ত স্ট্রেন একটা পুরুষ স্ট্রেন, যেটা C57 ব্ল্যাক কালো রঙের স্ট্রেন তৈরি করেছিল বিজ্ঞানীরা, যেটা আর একটা দুগ্ধ ফ্যাক্টর ধারী স্ট্রেন যার একটা স্ত্রী নেওয়া হয়েছে DBA1 স্ট্রেন। তো এদের ক্ষেত্রে যেটা হয়, এদের দুজনের ক্রসে যেহেতু দুগ্ধ ফ্যাক্টর যুক্ত মেয়েটা, সেক্ষেত্রে হয় কি এদের 90% যেই সন্তানটা হয় মেয়ে, তারা স্তন ক্যান্সারে আক্রান্ত থাকে 18 মাস পরে, মানে 18 মাস বয়সে সাধারণত এরা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। কিন্তু দেখা যায় উল্টাটা যদি হয়, যে দুগ্ধ ফ্যাক্টরের ধারী ওই মানে যেই ক্যান্সার সৃষ্টিকারী যে জিনটা সেটা যদি পুরুষে থাকে, কিন্তু মেয়ে বা স্ত্রী যেটা তার দেহে যদি না থাকে, তাহলে হয় কি কোনো অপত্যই স্তন ক্যান্সারে আক্রান্ত হয় না। অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে তারা দেখিয়েছে ওই উপাদানটা যদি মায়ের দেহে থাকে তাহলেই সন্তানের দেহে আক্রান্ত হয়, কিন্তু মায়ের দেহে যদি না থাকে তাহলে সন্তানের দেহে আসে না। অর্থাৎ এই উপাদান মায়ের যেহেতু নিউক্লিয়াসের বাইরেও মায়ের শুধু সাইটোপ্লাজমটা এখানে ফ্যাক্ট একটা কাজ করে, এবং এই উপাদান সাইটোপ্লাজমেই থাকে, সেজন্য এক্ষেত্রে বলা হচ্ছে যে এই দুগ্ধ ফ্যাক্টর এটাও একটা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। এগুলোই ছিল হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়গুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।